করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। সারা দেশে 210 জনের মৃত্যু। বিধিনিষেধের বিরতিতে মধ্যরাতে শুরু বাস চলাচল। কাল থেকে চলবে লঞ্চ, ট্রেন। রাজশাহীতে হাটে গরুর সরবরাহ থাকলেও ক্রেতা সংকট। হাটকে কেন্দ্র করে সক্রিয় ছিনতাই চক্র। টার্গেট ব্যাপারী ও ক্রেতা। চট্টগ্রামে আটক 6। ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে ডাইং কারখানা মালিকের 2 পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জড়িত সন্দেহে আটক 3। মেরামত হলো আশ্রয়ণ প্রকল্পের ভেঙে পড়া ঘর। কয়েক ঘন্টার মধ্যে পানি বিদ্যুৎ সংযোগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎপরতায় খুশি মুন্সিগঞ্জের উপকারভোগীরা। এবং পদ্মা ও মেঘনায় কাঙ্ক্ষিত মাছের দেখা না মিললেও চাঁদপুরের উপকূল সহ দক্ষিণের মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জমজমাট বেচাকেনা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। দ্বিতীয় ধাপে দেশে টিকাদান শুরুর পর করোনা ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বাড়ছে। 12টি সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন বহু মানুষ। চাপ ছিল জেলা উপজেলার টিকা কেন্দ্রেও। প্রথম ডোজ নেয়ার পর স্বস্তি ছিল গ্রহীতার মাঝে। তবে নির্ধারিত টিকা শেষ হয়ে যাওয়ায় ফিরে যেতে হয়েছে অনেককে। এদিকে ফাইজারের টিকা না পেয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকরা। এ যেন হারানো প্রাণ ফিরে পাওয়া। টিকা কেন্দ্রে আবারও রোজকার ভিড়। মডার্না টিকা প্রয়োগের দ্বিতীয় দিন বুধবারও সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি। টিকা কার্যক্রমে গতি আসায় সবার মধ্যে স্বস্তির ছাপ। এটা খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের জন্য অ্যাভেলেবল হচ্ছে ভ্যাকসিন অ্যান্ড রেজিস্ট্রেশনের কিছুদিনের মধ্যেই আমাদের ডেট চলে আসছে। এই মুহূর্তে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা প্লাস হচ্ছে ভ্যাকসিন নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। বয়স যেহেতু বাড়তেছে, ভ্যাকসিনটা নিতেছি, মনের একটা সান্ত্বনা হচ্ছে যে না ভ্যাকসিন নিয়েছি, এখন হয়তো নিরাপদ থাকবো। তবে বিপরীত চিত্র রয়েছে। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে বেড়েছে অভিযোগও। একদিকে পুরোপুরি উপেক্ষিত সামাজিক দূরত্ব, অন্যদিকে নির্ধারিত তারিখে কেন্দ্রে এসেও অনেককে ফিরে যেতে হয় টিকা না পেয়ে। 3 ঘন্টা দাঁড়া রয়েছে, এখন সে বলতেছে টোকেন পাবেন না, আপনি টিকাও পাবেন না। সময়ের দাম নাই আমাদের। আমরা একটা টিকা নিতে কি 5 দিন আসবো এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে? SMS দেওয়ার পরে আমি গতকাল বলছে টিকা শেষ, আজকে আসতে বলছে আমাকে, আজকে আসছে, আজকে বলছে টিকা শেষ। রাজধানীর বাইরের সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও ব্যাপক উৎসাহের সঙ্গে মডার্নার টিকা নিতে দেখা যায়। খুব ভালো লাগছে, খুব শৃঙ্খলাভাবে দিচ্ছে। আমি ভ্যাকসিন দিতে পেরে খুবই আনন্দিত। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট রাজধানীর 7 কেন্দ্রে ছিল প্রবাসীদের ঢল। তবে ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেলে মডার্নার টিকা দেওয়ার কথা বললে উত্তেজনা দেখা দেয় সৌদি প্রবাসীদের মধ্যে। যদিও দেশটিতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম সহ 6 ধরনের টিকা নিয়ে প্রবেশের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। আমেরিকার যে মডার্নার টিকা এখন এটা সব জায়গায় অ্যাকসেপ্টেড। এখন যারা মডার্না নেবে তারা আমরা দিতে পারবো, আমাদের টিকা আছে। যারা ফাইজার নেবে তাদের অপেক্ষা করতে হবে। এদিকে জেলা উপজেলা পর্যায়ে চলছে গণহারে সিনোফার্মের টিকাদান। বুধবার সিনোফার্মের আরও 1.5 কোটি ডোজ টিকা আগের চেয়ে কম দামে কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় প্রতিদিনই সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে নতুন নতুন জেলা। 24 ঘন্টায় সারা দেশে 210 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 69 জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ খুলনা বিভাগে 46 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে বেসামাল। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সপ্তাহের ব্যবধানেই করোনা সংক্রমণ আর মৃত্যুতে টালমাটাল সারা দেশ। একদিকে অসচেতনতা, অন্যদিকে নানা সংকটে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। মুমূর্ষ রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে আহাজারি আর ছোটাছুটি রোগীর স্বজনদের। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 69 জন। এছাড়া খুলনা বিভাগে 46 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 15 জন, রংপুর বিভাগে 14 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 9 জন ও ময়মনসিংহ বিভাগে 8 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কোনোভাবেই করোনার ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে পারছে না দেশের উত্তরাঞ্চল। রাজশাহী জেলায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 277 জন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। একদিনে 1058টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 283 জন। বরিশালে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। দিন দিন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট প্রবল হচ্ছে। আমার বাবা
আইসিইউ তো এখানে বেড খালি নেই, এজন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। বেডে রুগী এবং নিচে রুগী। খুলনার 4টি হাসপাতালে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। একদিনে 991 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 375 জন। রাতের বেলা সিস্টারও পাওয়া যায় না, ডিউটি ডাক্তারও পাওয়া যায় না। ডাক্তার ওই পালস অক্সিমিটার দূর থেকে দেখেই চলে যায়। তার চাইতে বলুক যে কোনো টেস্ট করানো হবে না, যে যার ইচ্ছা মতো ট্রিটমেন্ট করুক। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় জেলায় মারা গেছেন 11 জন। এছাড়া দেশের 3 জেলায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 27 জন। জেলা হিসেবে সর্বোচ্চ মারা গেছে কুষ্টিয়ায় 12 জন। এছাড়া যশোরে 6 জন এবং ঝিনাইদহে 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 10 জন, ফরিদপুরে 6 জন, চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাকিব, লকডাউনের শিথিলতা কাল থেকে যখন শুরু হচ্ছে, তখন আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মামুন খুব একটা স্বস্তির খবর দেয়নি করোনার ক্ষেত্রে। কেননা আমরা যেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকালে খবর পেয়েছিলাম যে গেল 24 ঘন্টায় 25 জন মারা গেছে। কেননা বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আসে, প্রায় 10টি জেলা, রাজশাহী বিভাগের পাশাপাশিও কিন্তু অন্যান্য বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে রোগীরা আসেন এবং সেই তথ্যই হচ্ছে 25 জন মারা গেছেন, যেখানে রাজশাহীরই 12 জন। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী জেলায় 3 জন মারা গেছেন এবং রাজশাহী বিভাগে মারা গেছেন 15 জন। ঠিক সেই সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সারা দিন শেষে এখন এই বিকেলের সময়ও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে দেখছি স্বজন হারানোর যে আর্তনাদ, সেটি কিন্তু বিভিন্ন জায়গায় আছে। কেউ তার মা হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন, এইরকমই কিন্তু কান্নার রোল পড়েছে এখানে। এর পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় 72 জন নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত জরুরি বিভাগ আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে 34 জন নতুন করোনা এবং করোনার উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য নির্ধারিত যে শয্যা রয়েছে সেটি হচ্ছে 454টি এবং এই শয্যাতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আজ পর্যন্ত 500 জন। এবং এই যে অতিরিক্ত রোগীর চাপ, সেটি সামলানোর জন্য এখানকার যারা চিকিৎসকরা আছেন তারা বলছেন যে তাদেরকে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে। এবং যেহেতু কাল থেকে লকডাউনের শিথিলতা আসছে, সে কারণে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা, সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন তারা। এবং একই সাথে তারা আরেকটি স্বস্তি প্রকাশ করেছেন, যেহেতু সিটি কর্পোরেশন এলাকাগুলো নিয়ে এবং উপজেলাগুলো নিয়ে মডার্নার যে টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার যে টিকাগুলো দেয়া হচ্ছে, সেইটার থেকে খানিকটা স্বস্তি ফিরেছে তাদের, যে হয়তো এইটি খুব অল্প সময়ের মধ্যেই এই করোনা পরিস্থিতির উন্নয়ন হবে এবং ধীরে ধীরে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তো মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। কঠোর বিধিনিষেধের বিরতিতে শুরু হচ্ছে সব ধরনের গণপরিবহনে ঈদ যাত্রা। নিরাপদ যাত্রা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রস্তুতি শেষ হয়েছে বাস, লঞ্চ ও ট্রেনে। আজ মধ্যরাত থেকেই চলবে দূরপাল্লার বাস। যাত্রীচাপ সামাল দিতে বাড়ানো হয়েছে সদরঘাটের পরিধিও। নৌ প্রতিমন্ত্রী বলেছেন, মাস্ক ছাড়া সদরঘাটে কেউ ঢুকলেই তাকে জেল জরিমানা গুনতে হবে। এদিকে সকাল থেকে আগামী 15, 16 ও 17 তারিখের ঈদ যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। একই তো 14 দিনের লকডাউন পরবর্তী যাত্রা, তার উপরে কদিন পরেই কোরবানির ঈদ। তাই যাত্রী চাপের কথা মাথায় রেখে সদরঘাট জুড়ে চলছে প্রস্তুতি। ঘাটে ভিড়তে দূরে অপেক্ষায় আছে লঞ্চ। লকডাউনের বিরতিতে সদরঘাটে পাল্টে দেওয়া হয়েছে পুরানো পন্টুনগুলো। সেখানে বসানো হয়েছে লম্বায় 100 ফুট ও চওড়ায় 32 ফুটের বিশাল 24টি পন্টুন। আগেরগুলোর সাথে যুক্ত হচ্ছে নতুন আরও 4টি গ্যাংওয়ে। এতে পন্টুনে আর যাত্রীদের ঠাসাঠাসি করে লঞ্চে ওঠানামা করতে হবে না। বিএডব্লিউটি এর চেয়ারম্যান জানান, লকডাউন শিথিলকালে লঞ্চ যাত্রায় সামাজিক দূরত্ব নিশ্চিতে তারা কঠোর অবস্থানে থাকবেন। শারীরিক দূরত্ব বজায় রেখে যাতে যাত্রী নেয়, এই জন্য আমরা লঞ্চ মালিকদের ক্ষতি না হয় সেই কারণে ভাড়া বাড়ানোর ব্যবস্থা করেছি। যতটুকু যাত্রী নেওয়ার কথা ততটুকু ভরে গেলেই আমরা লঞ্চগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। করোনায় ঈদযাত্রা নিরাপত্তা প্রস্তুতি দেখতে বুধবার দুপুরে সদরঘাট পরিদর্শন শেষে মন্ত্রী জানান, যেহেতু ঈদ ফেরত যাত্রীরা ঢাকায় ফেরার জন্য মাত্র একদিন সময় পাবেন, তাই ঈদের পরদিন দক্ষিণাঞ্চলের 21টি জেলায় পর্যাপ্ত লঞ্চ রাখা হবে। যারা মাস্ক ছাড়া এখানে আসবে
তাদেরকে জরিমানার আওতায় আসতে হবে। 21 তারিখে ঈদ করার পরে 22 তারিখে আপনি ফেরত আসতে পারবেন কিনা এইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি ঢাকা ছেড়ে যাবেন বা বাইরে থেকে ঢাকার দিকে আসবেন। কাজে যাত্রীদের জনসাধারণের এটা নিজস্ব সচেতনতার ব্যাপার যে আমি ঝুঁকি নিব কি নিব না। এদিকে লঞ্চের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে দূরপাল্লার বাসও। নগরের বিভিন্ন বাস টার্মিনাল ধোয়া মোছা করে প্রস্তুতিও শেষ মুহূর্তে সরকার লকডাউন ছেড়ে দিয়েছে, ভালো লাগতেছে বাড়ি যাইতে। অনেকদিন পর বাড়ি যেতে পারছি, এটাই তো খুবই ভালো লাগছে আর কি। 15 তারিখ সকাল 7টায় শুরু হবে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে চালু হওয়া রেলের টিকিট বুধবার সকাল থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। তবে অনেককেই কমলাপুর রেল স্টেশনের টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। ঈদে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেল কমিউটার ট্রেন চলবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধ 8 দিনের জন্য শিথিল করায় বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের জন্য প্রস্তুতি নিচ্ছে মালিক পক্ষ। এদিকে লঞ্চ ধোয়া মোছা, অন্যদিকে চলছে কেবিনের আগাম টিকিট বুকিংয়ের কাজ। লঞ্চ কর্তৃপক্ষ বলছে সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মানা হবে যথাযথভাবে, না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিআইডব্লিউটির। আমিনুল ইসলামের তোলা ছবি তারা জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে লঞ্চ কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধের কারণে জমে থাকা ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। লঞ্চের কেবিনের চাদর এবং পর্দা পর্যন্ত বাদ যায়নি। একই সাথে কেবিনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমও চলছে। সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন যাত্রীরা। আমার মেয়ে আসবে, ওই জন্য টিকিট নেওয়ার জন্য আসছি এবং টিকিট পাওয়া গেছে। সরকার এবার এই সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটাকে আমরা খুবই সাধুবাদ জানাই। স্বাস্থ্যবিধি মানাটা এখন আমাদের জন্য খুবই জরুরি। এটা সরকারের শুধু একলা দায়িত্ব না, আমাদের সবারই দায়িত্ব। লঞ্চ মালিকরাও সরকারি বিধিনিষেধ মেনেই লঞ্চ পরিচালনা করার কথা জানান। আমাদের লঞ্চে এখন জীবাণুনাশক ব্যবহার করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সাথে সাথে আমাদের মোবাইল এবং অনলাইনে টিকিট দেওয়ার প্রস্তুতি চলছে। চেষ্টা করব সরকারের আইন অনুযায়ী জনসাধারণকে উদ্বুদ্ধ করা। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি না মানলেই ব্যবস্থা নেওয়া হবে। সরকার ইতিপূর্বে যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলি যাতে সঠিকভাবে মানা হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করব বিআইডব্লিউটির তরফ থেকে। এ দফায় 22 দিন বন্ধ ছিল লঞ্চ। ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল 22টি বৃহৎ লঞ্চ চলাচল করে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজশাহীর সিটি হাটে কোরবানির পশুর সরবরাহ থাকলেও বেচাকেনা জমে ওঠেনি বলে জানান খামারি ও ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে হাটে ক্রেতা সমাগম এখন কম বলে জানান তারা। তবে বেশিরভাগ ক্রেতাই বলছেন দাম ঊর্ধ্বমুখী থাকায় কিনতে পারছেন না তারা। এদিকে ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার দাবি করলেও সার্বিক চিত্র ছিল একেবারে উল্টো। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। উত্তরবঙ্গে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাট। বুধবার সকাল থেকে বিক্রির উদ্দেশ্যে খামারিরা গবাদি পশু নিয়ে আসেন এই হাটে। খামারিরা বলছেন ঈদুল আজহার বাকি আর কয়েকদিন, কোরবানির পশুর সরবরাহ ভালো রয়েছে, কিন্তু রাজশাহীতে করোনার প্রাদুর্ভাবের কারণে হাটে ক্রেতা সমাগম ও বেচাকেনা দুটোই কম। আশানুরূপ গরু এখনো হাটে আমদানি হয় নাই। সামনে হাট থেকে পুরা বেচাকেনা হবে। আশাবাদী হাট। গরুর খাবারের দাম তো পর্যাপ্ত বেশি, সেরকম তুলনায় আমরা দাম পাচ্ছি না। এদিকে হাটে আসা ক্রেতারা বলছেন বিক্রেতারা দেশি গরুর দাম হাঁকাচ্ছেন বেশি, তাই দরদামের মধ্যেই আটকে আছেন তারা। দামে হচ্ছে না, একটু বেশি মনে হচ্ছে। দাম চড়া দাম তো এখন আর ছাড়া না, পছন্দ হচ্ছে কোনো দাম অতিরিক্ত দাম চাচ্ছে। হাট ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা জানালেও ভেতরে দেখা গেছে উল্টো চিত্র। আমরা মাছটা 100 পড়াচ্ছি, মাছ পরে 100 পরে আমরা হাটের ভিতরে ঢুকাচ্ছি, মাছবিহীন আমরা হাটের মধ্যে কাউকে ঢুকাচ্ছি না। বুধবার হাটে প্রায় 4000 গরু মহিষের সরবরাহ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী জেলায় এবছর 2,70,000 কোরবানির পশুর চাহিদা থাকলেও রয়েছে 3,82,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের রায়পুরায় বৃষ্টিতে ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারায় পাল্টে গেছে রাতারাতি। শুধু মেরামতি নয়, নদী তীরও ব্লক দিয়ে বাঁধাই করে ফেলা হয়েছে। কয়েক ঘন্টায় এসে গেছে পানি ও বিদ্যুৎ। সৌরভ ছড়াচ্ছে গাছ। এতে উপকারভোগীরা দারুণ খুশি। আবু সাইদের ক্যামেরায় মুন্সিগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের সেই গল্প জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া আশ্রয়ণ কেন্দ্র।
মেঘনা তীরঘেঁষা আশ্রয়ণ কেন্দ্রটি নান্দনিক রূপান্তরের আগের গত ৫ জুলাইয়ের দৃশ্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই দ্রুত দৃশ্যপট পাল্টে যায়। যা ছিল একেবারেই তলানিতে, এখন তা সৌন্দর্যের শীর্ষে। কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, রাস্তা, মাঠ সহ স্বপ্নের বাড়িতে সবই পেয়ে গেছেন এখন। কংক্রিটের ঢালাই দিয়ে শুধু মেরামতি নয়, পুরো কম্পাউন্ড সুরক্ষা করা হয়েছে। বারান্দার একটি অংশ ভেঙে যায়, তো এটা একদিনে মেরামতযোগ্য একটি বিষয় ছিল এবং আমরা একদিনের মধ্যেই মেরামত করে দিয়েছি। তারপর আমাদের যে সামনে একটু ছোট গর্ত ছিল সেটাও আমরা বালি দিয়ে ভরাট করে আমাদের এখানে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান ছিল, আমরা বৃক্ষ লাগিয়ে দিয়েছি এবং এই পুরো আশ্রয়ণ প্রকল্প এরিয়াটি রক্ষার জন্য আমরা গাইডওয়াল নির্মাণ করে দিয়েছি। আর বৃষ্টিতে বারান্দা ধসে যাওয়ার ঘটনায় এইভাবে সবকিছু বদলে যাওয়ায় রীতিমতো বিস্মিত উপকারভোগীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে, এটা আমরা রাতারাতি সমাধান করে দিয়েছি। বৃষ্টির পানিতে বারিন্দাটা ভেঙে দেওয়ার পরে আবার দিনের চায়ের মতন আমরা কারেন্ট, বিদ্যুৎ, পানি সবকিছুই পাইছি। এখানে যে টিউবওয়েল গাইরা দিয়েছেন, রাতারাতি বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। গাছ গড়া লাগাইছে, আম গাছ লাগাইছে, ওই নারকেল গাছ লাগাইছে। মুজিববর্ষে জেলায় 2 ধাপে 833টি পরিবারের জন্য ঘর বরাদ্দ করা হয়েছে। 70% জমির উপর প্রায় 48 লাখ টাকা ব্যয়ে 28টি পরিবারের স্থায়ী ঠিকানা করে দেওয়া হয়েছে এই আশ্রয়ণ কেন্দ্রে। মুন্সিগঞ্জের বড় রায়পাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় কাঙ্ক্ষিত মাছের দেখা না মিললেও উপকূলসহ দক্ষিণের মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। ফলে বেচাকেনায় জমজমাট চাঁদপুরে পাইকারি ইলিশের মোকাম। আর ইলিশের দরে পাইকাররাও খুশি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন ব্যবসায়ী নেতারা। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। একদিকে লকডাউন, অন্যদিকে নদীতে মাছের স্বল্পতায় অনেকটাই নির্জীব ছিল চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছের মোকাম। কিন্তু গত কয়েকদিনে আবারও জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। ভোর থেকেই ফিশিং বোট ও ট্রলার ভিড়ে মোকামের পাশে ডাকাতিয়া নদীতে। সেখান থেকে নানা আকারে ইলিশ তোলা হয় মোকামে। তারপর আকার ভেদে স্তরে স্তরে সাজানো হয় ইলিশের চাল। দরদামে মিলে গেলে কিনে নিচ্ছেন দেশে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ক্রেতারা। আমরা কাল কিনি ডালসর এদিকে মাছ ধরি, এখন আমরা একটু চাঁদপুর আর উদ্দেশ্য হলো একটু দামটা একটু ভালো। আমরা অনেকদিন প্রায় বসেই ছিলাম, আজকে 2 দিন ধরে কিছু মাছ বেশি। 1200 গ্রামের মাছটা চলতেছে আপনার 50,000 টাকা মন, আর 700-800 গ্রামের মাছটা চলতেছে 40,000 থেকে 42,000 টাকা মন। মাছগুলো আমরা কেনাকাটা করি আর এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় চাপলাই দিই। এদিকে স্বাস্থ্যবিধি মেনে মোকামে ভিড় সামাল দেওয়ার কথা জানান মাছ ব্যবসায়ীদের প্রতিনিধি। যেহেতু কাঁচামালের বাজার স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেকের মুখে মাস্ক আছে এবং আমরা ব্যারিকেড সৃষ্টি করে দিয়েছি যাতে আমরা দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারি। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছের মোকামে 1000-এর বেশি ব্যবসায়ী ও শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, চাঁদপুর। হাজার হাজার ভাতাভোগীর মোবাইল নম্বর বদলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা তুলে নিচ্ছে একটি চক্র। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধায়। ভুক্তভোগীদের অভিযোগ, নিবন্ধন কাজে জড়িত মোবাইল ফাইন্যান্সিয়ালের এজেন্ট ও সমাজসেবা অধিদপ্তর এ ঘটনায় জড়িত। দায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস উপজেলা প্রশাসনের। আতউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। খোলাহাটির বাক প্রতিবন্ধী মাজেদার ভাতার টাকা চলে গেছে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের মোবাইলে। প্রতিবন্ধী মাসুদ সহ এদের টাকাও যাচ্ছে অন্য কোনো মোবাইলে। সমাজসেবা থেকে বিতাড়িত হয়ে ডিসির কাছে আবেদন করেন তারা। টাকার জন্য ইউনো অফিসেও ধর্ণা দেয় অসহায় মানুষগুলো। মিয়াপাড়া মেম্বার কালাম, ওনার নাম্বারে গেছে, ওনাকে বলতে গেলে হুমকি দেয়। তাদের সূত্র ধরে খোলাহাটির মিয়াপাড়ায় গিয়ে জানা গেল ভয়ঙ্কর তথ্য। সময় সংবাদের প্রতিবেদককে ঘিরে ধরেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বঞ্চিত শত শত শিশু, নারী, পুরুষ। প্রত্যেকের মোবাইল নম্বর পরিবর্তন করে ডিজিটাল কায়দায় চুরি হচ্ছে গরিব দুঃখীর প্রাপ্য অর্থ। 1 তারিখ পর্যন্ত দেখো, 20 তারিখ পর্যন্ত দেখো, 30 তারিখ পর্যন্ত এলা পাইনি। উপজেলায় গেলেও বলতেছে পরে এই কারা করতেছে, এরা আমরা দৃশ্যমান শাস্তি চাই। জড়িতদের শাস্তি চাইলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আর তদন্তের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।
আমি এটার পক্ষে না, এমন শাস্তি হওয়া দরকার যেটা দৃষ্টান্তমূলক। ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজগুলো করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় 2,40,000 ভাতাভোগীর মধ্যে লক্ষাধিক মোবাইল নম্বর নিবন্ধন করে নগদ, আর বাকিটা নিবন্ধন করে সমাজসেবা অধিদপ্তর। এ ব্যাপারে পাশ কাটিয়ে যান নগদের কর্মকর্তা, আর ত্রুটি চিহ্নিত করা হচ্ছে বলে দাবি সমাজসেবা কর্মকর্তার। ফোনে বলতে পারবো না আর কি, এটার জন্য আমাদের লাইন ম্যানেজার আছে। কর্মচারীদের কারণে ভুলেছে না ইচ্ছাকৃত ভুলেছে না, আমরা অনুসন্ধান করার চেষ্টা করতেছি না তা না। 7 উপজেলার হাজার হাজার ভাতাভোগীর মোবাইল নম্বর বদলিয়ে টাকা তুলে নিচ্ছে একটি চক্র। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। সারা দেশে 210 জনের মৃত্যু। বিধিনিষেধের বিরতিতে মধ্যরাতে শুরু বাস চলাচল। কাল থেকে চলবে লঞ্চ, ট্রেন। রাজশাহীতে হাটে গরুর সরবরাহ থাকলেও ক্রেতা সংকট। হাটকে কেন্দ্র করে সক্রিয় ছিনতাই চক্র, টার্গেট ব্যাপারী ও ক্রেতা। চট্টগ্রামে আটক 6। এবং ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে ডাইং কারখানার মালিকের 2 পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জড়িত সন্দেহে আটক 6। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।